ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস 3rd সেমিস্টার লিকুইড স্টেট চ্যাপ্টারের কোলয়েড সাবচ্যাপ্টার ক্লাস 2। দেখো আমরা জাস্ট আগের ক্লাসে ক্লাস 1 কোলয়েডে যেটা আমরা পড়েছিলাম বিভিন্ন ক্লাসিফিকেশন অফ কোলয়েড, তার মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ছিল লায়োফিলিক অ্যান্ড লায়োফোবিক কোলয়েড, দ্রাবক আকর্ষী এবং দ্রাবক বিকর্ষী কোলয়েড। তো সেটার আজকে প্রিপারেশন নিয়ে আলোচনা হবে, প্রস্তুতি। ভালো করে দেখো, লায়োফিলিক দ্রাবক আকর্ষী, লায়োফোবিক দ্রাবক বিকর্ষী কোলয়েড। ভালো করে খেয়াল করে দেখো, এই বড় পার্টিকেল গুলো দ্রাবক, সলিউট, আর এই ছোট পার্টিকেল গুলো হচ্ছে দ্রাবক মানে সলভেন্ট। দ্রাবক আকর্ষী লায়োফিলিক মানে কি, সলিউটের সাথে সলভেন্টের একটা অ্যাট্রাকশন রয়েছে, সেই জন্য এক একটা সলিউটের চারপাশে দেখো একটা সলভেন্টের লেয়ার হয়ে গেছে, তার জন্য একটা সলিউট আর একটা সলিউটের কাছে আসতে পারছে না সলভেন্ট লেয়ারের জন্য। কিন্তু যদি দ্রাবক বিকর্ষী হয় মানে লায়োফোবিক, সলভেন্টের সাথে সলিউটের কোনো অ্যাট্রাকশন নেই, তখন অনেকগুলো সলিউট একসাথে জুড়ে যেতে পারছে, ফলে ওরা চারজন মিলিত হয়ে আবার থিতিয়ে পড়তে পারে। কারণ প্রিপারেশন করাটা কিন্তু ইজি নয়, কারণ যত মানে তুমি সলিউটের মধ্যে সলভেন্ট একসাথে দিয়ে যত তুমি ঝাঁকিয়ে দেবে, আবার দেখবে সব সলিউট এক জায়গায় জড়ো হয়ে আবার থিতিয়ে পড়তে যাচ্ছে। কিন্তু এ ছড়িয়ে পড়বে, থিতিয়ে পড়ার চান্স কম, বুঝতে পারছো? কারণ লেয়ার আছে একটা সলভেন্টের, সলিউট গুলো এক জায়গায় আসতে পারছে না, বড় কণা হলেই তো থিতিয়ে পড়বে। তাহলে তুমি কি করে প্রিপারেশন করবে এটা যদি থিতিয়ে পড়ে? সেই জন্য ধরো সাপোজ এই সলিউটটা ফেরিক হাইড্রোক্সাইড, এখন এই ফেরিক হাইড্রোক্সাইড প্রেসিপিটেট নিয়েছো, নিয়ে জলের মধ্যে দিয়েছো, যতই ঝাঁকিয়ে দাও আবার থিতিয়ে পড়ছে। তার মধ্যে দিতে হবে একটা পেপটাইজিং এজেন্ট ফেরিক ক্লোরাইড। দিলে কি হবে দেখো, এই এপিসিএল3 সঙ্গে এই FeOH3 কোনটা কমন বলো তো? এইটার আর এটার মধ্যে দেখ এফিটা কমন। এবার এপিসিএল3 ভাঙলে Fe3+Cl-, যেহেতু এপিটা কমন, Fe3+ কি করবে জানো? এই পার্টিকেল গুলো অ্যাবজর্ব করবে, করলে এর চারপাশে প্লাস Fe3+ এর একটা মানে অ্যাবজর্পশনের জন্য চার্জ ক্রিয়েট হয়ে যাচ্ছে প্রত্যেকটা পার্টিকেলে, সেম চার্জ প্লাস প্লাস প্লাস, সবাই সবাইকে রিপালশন করবে, বিকর্ষণ করবে, তার জন্য কি হবে? ছড়িয়ে পড়বে, থিতিয়ে পড়বে না। তার মানে দ্রাবক বিকর্ষী অর্থাৎ লায়োফোবিক কোলয়েড করতে গেলে বাইরে থেকে একটা পেপটাইজিং এজেন্ট দিতে হয়, ওই জন্য এই প্রসেসটার নাম হচ্ছে পেপটাইজেশন। শুধু এরকম না, আরেকটা ভাবো, এটা ধরো আর্সেনিয়াস সালফাইড একটা তোমার হচ্ছে পার্টিকেল, ঠিক আছে? লায়োফোবিক মানে এর সাথে অ্যাট্রাকশন নেই বলে দেখো সব একসাথে জড়ো হয়ে থিতিয়ে পড়তে যাচ্ছে, কিন্তু বাইরে থেকে কি দেবো? হাইড্রোজেন সালফাইড। এবার দেখো এটার সাথে এটা কোনটা কমন? সালফারটা কমন, H2- অ্যাবজর্ব করে, ওই জন্য প্রত্যেকটা পার্টিকেল দেখো মাইনাস হয়ে যাচ্ছে, সেই জন্য মাইনাস মাইনাস রিপালশন বিকর্ষণের জন্য ছড়িয়ে পড়ছে, মানে থিতিয়ে পড়ছে না। তার মানে লায়োফোবিক কোলয়েড প্রিপারেশন করতে গেলে বাইরে থেকে পেপটাইজিং এজেন্ট দিতে হচ্ছে। যাই হোক, এটা বুঝতে পারলে যে এদের স্টেবিলিটি রিজনটা কি না, একটা লেয়ার আছে বলে। এদের স্টেবিলিটি রিজনটা কি? সেম চার্জ পার্টিকেল গুলো। একটা কথা আসছে, পার্টিকেল অর্থাৎ সলিউট মানে দ্রাবক কণাগুলো দেখো এখানে পজিটিভ, ওই জন্য ফেরিক হাইড্রোক্সাইড সলকে পজিটিভ সল বলে। এখানে পার্টিকেল গুলো দেখো সব নেগেটিভ, ওই জন্য আর্সেনিয়াস সালফেট সলকে নেগেটিভ সল বলে। এই দুটোই কিন্তু ভালো করে পড়ো, সিলেবাসে আছে। কিন্তু একটা কথা বলি, Fe3+ কে অ্যাবজর্ব করো ঠিক কথা, Cl- টা গেল কোথায়? সেটা জলে মিশে যাবে। আর এর H+ গেল কোথায়? জলে মিশে যাবে। তাহলে বলো পার্টিকেল গুলো নেগেটিভ মানে তোমার H+ গুলো জলে আছে মানে সলভেন্টটা কিন্তু পজিটিভ, আর এর পার্টিকেল গুলো পজিটিভ মানে সলভেন্ট জলের মধ্যে কিন্তু Cl- চলে গেছে মানে নেগেটিভ। মানে পার্টিকেল গুলো যে চার্জ আছে জলটা কিন্তু তার অপোজিট চার্জ আছে, এখানে পার্টিকেল গুলো নেগেটিভ মানে জলটা তার অপোজিট পজিটিভ চার্জ আছে। কিন্তু ওই চার্জটাকে কই আমরা এখানে গ্র্যান্টেড করছি না কেন? দেখো জল এমন একটা সাবস্টেন্স, ও যে কোনো চার্জকে নিউট্রালাইজ করে দিতে পারে অনেকটা, কারণ জলের মধ্যে H-O সব রকম আছে তো, প্লাস মাইনাস, বুঝতে পেরেছো? তাই জন্য ওটা মাইনর, ওই চার্জটাকে ধরাই হিসাবের মধ্যে ধরাই হয় না। মানে অ্যাকচুয়ালি এ পজিটিভ মানে জলের মধ্যে কিন্তু নেগেটিভ চার্জ আছে, মাইনর। এর কণা নেগেটিভ মানে জলের মধ্যে কিন্তু পজিটিভ চার্জ আছে, কিন্তু মাইনর ফর্মে রয়েছে। মেজর হচ্ছে মানে মেন হচ্ছে প্রায়োরিটি হচ্ছে এর পার্টিকেল গুলো পজিটিভ, এর পার্টিকেল গুলো নেগেটিভ, ঠিক আছে? এবার একটা কথা বলি, কোলয়েডের একটা প্রপার্টি নিয়ে আলোচনা করছি। দেখো ইলেকট্রোফোরেসিস, তড়িৎ সঞ্চালন। এই দেখো ফেরিক হাইড্রোক্সাইড সল আমি নিয়েছি, মানে এই সলটাকে আমি নিয়েছি, যার পার্টিকেল গুলো পজিটিভ, আর জলটা তো নেগেটিভ, বাদ দাও, ওটা তো মাইনর হয়ে আছে, পার্টিকেল গুলো কিন্তু পজিটিভ। হ্যাঁ, ওটাই মেন, মেজর চার্জ পজিটিভ। কি হয়েছে? নেগেটিভ পজিটিভ আমি তড়িৎদ্বার দিয়েছি, পজিটিভ পার্টিকেল গুলো কি হচ্ছে দেখো আস্তে আস্তে নেগেটিভের দিকে ফ্লো হবে, সেই জন্য দেখো এই দিকে কিছুটা উঠে চলে এসছে। এইটাকে বলা হয় ইলেকট্রোফোরেসিস। সলিউট ট্রান্সফার হচ্ছে, দ্রাবক কণা
সলিউট পার্টিকেল গুলো আস্তে আস্তে ক্যাথোডের দিকে যাচ্ছে, এই জন্য বলছি ক্যাটাফোরেসিস। এটা ফেরিক হাইড্রোক্সাইড সল নিয়েছে বলে তাই। আর্সেনিয়াম সালফেট সল হলে তো নেগেটিভ পার্টিকেল ছিল, তখন দেখা যাবে এই দিকে ফ্লো হবে, তখন তাকে বলবো অ্যানাফোরেসিস। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো ঘটে। তবে এখানটা একটা জিনিস ভাবতে হবে, এখানে পার্টিকেল পজিটিভ মানে দ্রাবটা পজিটিভ, মানে সলিড পার্টিকেলটা, সলভেন্ট কিন্তু নেগেটিভ, কিন্তু সেটা মাইনর বলে আমরা ধরছি না। কোনো কারণে দেখো কি করা হয়েছে, ফেরিক হাইড্রোক্সাইড সলটাকে পুরো এখানে দেখো একটা অর্ধবেদ্য পর্দা মানে সেমি পারমিয়াবল মেমব্রেন দিয়ে আটকে দেওয়া হয়েছে। সেমি পারমিয়াবল মেমব্রেনের ভিতর দিয়ে সলিউট কিন্তু বলতে পারে না, সলিউট যাবে না। মানে এখানে পজিটিভ পার্টিকেল আছে, সলিউট পার্টিকেল, সে কিন্তু এই দিকে যেতে পারবে না যেহেতু মেমব্রেন দেওয়া আছে। ঠিক আছে, তখন কিন্তু যেতে পারছে না বলে তখন সলভেন্ট যতই মাইনর চার্জ হোক সে তখন যাবে। অ্যাকচুয়ালি কি বললাম যে এখানে কণাগুলো মানে সলিউট পার্টিকেল গুলো পজিটিভ, সলভেন্ট নেগেটিভ। আমরা কিন্তু সবসময় এখানে যে ফ্লোটা হচ্ছে দেখো পজিটিভ পার্টিকেল ফ্লো হলো, নেগেটিভ পার্টিকেল তখন মাইনর হয়ে আছে, কোনো চার্জ ধরা হচ্ছে না। কিন্তু কোনো কারণে এদেরকে যদি আটকে দিই মানে প্লাস পার্টিকেলকে, তখন মাইনাসটা মাইনর হলেও তখন যেতে পারত। মানে এইখানটায় কি হচ্ছে ভালো করে দেখো, এখানটায় আমি ফেরিক হাইড্রোক্সাইডের পজিটিভ পার্টিকেল থাকলে কি হবে, আটকে দিচ্ছি, যেতে পারবে না তো। তাহলে আছে সলভেন্ট জল, জল কিন্তু অর্ধবেদ্য পর্দা ভেদ করে যেতে পারে। এবার জলের মধ্যে কোন চার্জ, নেগেটিভ চার্জ, অল্প হলেও তখন পজিটিভের দিকে যাবে। এই দেখো পজিটিভের দিকে যাচ্ছে। দেখো একই সল যখন তুমি আটকাওনি তখন দেখো নেগেটিভের দিকে ফ্লো হয়েছে, ইলেকট্রোফোরেসিস। আর যখন তুমি আটকে দিয়েছো তখন সলিড পার্টিকেল যেতে পারছে না, তখন সলভেন্টটা অল্প পরিমাণে যাচ্ছে পজিটিভের দিকে, উল্টো দিকে হচ্ছে। দেখো তখন সেটাকে বলছি ইলেকট্রো অসমোসিস, সলভেন্ট ট্রান্সফার হচ্ছে। তার মানে মেনলি সলিউট ট্রান্সফার হয়। আটকে দিলে কোনোভাবে তখন কিন্তু সলিউট যেতে পারে না বলে তখন কিন্তু সলভেন্ট ট্রান্সফার হচ্ছে, সেটা বলছি ইলেকট্রো অসমোসিস। বুঝে গেল ব্যাপারটা? এবার একটা দেখো কিছু কম্পাউন্ড আছে, যেমন এই কম্পাউন্ড, এটা অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনের মধ্যে থাকে, দু রকম চার্জ, পজিটিভ নেগেটিভ। দু রকম চার্জ থাকলে কি হবে, তুমি যখন অ্যাসিডের মধ্যে দেবে মানে পিএইচ যখন 7 কমাবে, তখন কি হচ্ছে বলতো, এই মাইনাস এইচ প্লাস থেকে নিলে দেখো এটা নিউট্রাল হয়ে গিয়ে এটা পজিটিভ পার্টিকেল হচ্ছে, মানে ক্যাথোডের দিকে যাবে। আবার ওইচ মাইনাস মানে বেস দিচ্ছ, পিএইচ 7 থেকে বাড়িয়ে দিচ্ছ যখন, ওইচ মাইনাস এইচ প্লাস কে নিলে এটা নিউট্রাল হয়ে গেলে এটা মাইনাস চার্জ থাকছে, নেগেটিভ চার্জ থাকছে, মানে এটা কোন দিকে যাবে, অ্যানোডের দিকে যাবে, মানে অ্যানাফোরেসিস হবে। কিন্তু পিএইচ বাড়ালে কমালে এরকম ঘটনা ঘটে, কিন্তু পিএইচ যদি 7 কাছাকাছি থাকে তখন দু ধরনের চার্জ থাকলে কি হবে, এ বলবে আমি ক্যাথোডে যাবো, হ্যাঁ মাইনাসটা বলবে অ্যানোডে যাবো, আর প্লাসটা বলবে ক্যাথোডে যাবো, টানাটানি হবে, কেউ কোনো দিকে যাবে না। তার মানে এই ফর্মে থাকলে কোনো দিকে যায় না। কোন এই ফর্মে কখন থাকে, 7 কাছাকাছি। দেখো 7 এক্সাক্ট হয় না, কারো 6.9 হয়, কারো 7.1 হয়। যে পিএইচ এর ভ্যালুতে এই ফর্মে থাকে মানে কোনো তড়িৎদ্বারের দিকে যাবে না, ক্যাথোড অ্যানোড কোনো দিকে যাবে না, যে পিএইচ এর ভ্যালুতে, দ্যাট পিএইচ ইজ কল্ড আইসোইলেকট্রিক পয়েন্ট। আইসোইলেকট্রিক পয়েন্ট হচ্ছে একটা পিএইচ ভ্যালু, যে পিএইচ ভ্যালুতে এইরকম ফর্মে থাকে সেই ফর্মে কোনো তড়িৎদ্বারের দিকে যাবে না, সেটাকে বলছে আইসোইলেকট্রিক পয়েন্ট। বোঝা গেল? পুরো টোটাল মানে দাবক আকর্ষী মানে হচ্ছে লায়োফিলিক অ্যান্ড লায়োফোবিক কোলাইডটা সম্পর্কে আমি জানিয়ে দিলাম, যে কিরম স্টেবিলিটি বা ডেফিনেশন সম্পর্কে আইডিয়া দিলাম। আমরা সামনের ক্লাসে আর একটা ক্লাস বাড়বে, আমি বলেছিলাম 2টো ক্লাসের মধ্যে করব, কিন্তু আমি এটা বলে দিলাম সবাইকে যে একটু ডিটেলস না এই জায়গাটা বললে ঠিক যেন পুরোপুরি কমপ্লিট হয় না। সেই জন্য আমরা লায়োফিলিক লায়োফোবিকের কোলাইডের স্টেবিলিটি রিজন এবং স্টেবিলিটি প্রিভেন্ট করার জন্য তার কোয়াগুলেশন পার্ট নিয়ে কিন্তু আর একটা ভিডিওর মধ্যে আসতে হবে। যাই হোক, এটাই লাস্ট ভিডিও, অবশ্যই চ্যানেলে ফোকাস রেখো, চ্যানেলে চোখ রাখো। এই লাস্ট ভিডিওটা হলেই কিন্তু আমাদের পুরো লিকুইড স্টেট শেষ। ঠিক আছে, সামনের দিন নিয়ে চলে আসছি পরের ক্লাস, সুলজি হার্ডি প্রিন্সিপাল নিয়ে পরের ক্লাসে। আজ এখানে শেষ করলাম। ওকে, বাই।